কিচেন থেকে টুকটাক বাসনের আওয়াজ ভেসে আসছে। আর্য একাই রান্না সামলানোর যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দরজার কলিং বেলটা কর্কশ শব্দে বেজে উঠল। আর্য বিরক্তিতে কপাল কুঁচকালো। এমনিতেই রান্নায় হিমশিম খাচ্ছে, তার উপর এখন আবার কি এলো উৎপাত করতে। কলিং বেল অনবরত বেজেই যাচ্ছে দেখে আর্য এবার মেজাজ হারালো। সে আগে চিৎকার করে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে কে রে? এত কলিং বেল চাপার কি আছে? দরজাটা কি ভেঙে ফেলবি নাকি? এমনিতেই আমি গরিব মানুষ, দরজাটা ভাগলে আর সারাতে পারবো না। আর্য নিজের কথায় নিজেই কপাল কুঁচকালো। কি অদ্ভুত, সে এখন সত্যিই নিজেকে গরিব বলে মনে করছে। আর্যর আগে গজগজ করতে করতে দরজা খুলে কিছু একটা বলতে উদ্যত হতেই দেখলো সামনে ইভান হায়দার দাঁড়িয়ে। ইভানকে নিজের বাড়িতে দরজায় দেখে আর্য বিস্ময়ের সীমা রইল না। ইভান চওড়া হাসি দিয়ে প্রিয় বন্ধুকে জড়িয়ে ধরল। কি অবস্থা ব্রো? আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে মুচকি হাসল। এই তো চলছে, তোর কি খবর? ইভান ঘরে ঢুকে চারদিকটা ভালো করে পরখ করতে করতে রসিকতা করে বলল, খবর আর কি? একজন ছদ্মবেশী দোকানদারের অবস্থা যেমন থাকে আমারও তেমনই যাচ্ছে। ইভানের কথা শুনে আর্য হো করে হেসে উঠল। সে আলতো করে ইভানের কাঁধে চাপ দিয়ে বলল, তুই যাই বলিস না কেন, আজ যা অ্যাক্টিং করলি, তুই কিন্তু দারুণ দোকানদারি করতে পারিস। ইভান হায়দার কানাডা থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। ইভান হায়দার পেশায় ডক্টর। দুজনের হাসাহাসি আর কিছুক্ষণ আড্ডার পর আর্য আবারও কিচেনে গিয়ে রান্নায় মন দিল। অথচ মজার ব্যাপার হলো এই লোকটা একটা ডিম পর্যন্ত নিখুঁতভাবে ভাঙতে পারে না। এই সব কিছু ইউটিউব দেখে দেখে করার চেষ্টা করছে। ইভান দরজায় হেলান দিয়ে বন্ধুর এই নাজেহাল অবস্থা দেখছিল। সে ব্রুকুসকে বলল, এখানে এভাবে একা একা কষ্ট করার কোনো মানে আছে? আর্য কড়াই নাড়তে নাড়তে দার্শনিক ভঙ্গিতে উত্তর দিল, কষ্ট না করলে যে কেষ্ট মেলে না রে ভাই। ইভান এবার সোজা হয়ে বন্ধুর পাশে এসে দাঁড়ালো। কিছুটা গম্ভীর হয়ে প্রশ্ন করলো, এত কিছু তুই ওই মেয়েটার জন্য করছিস? এসবে মন দিলে তোর এত বড় কোম্পানিটার কি হবে? আর্য হাতের কাজ থামিয়ে ইভানের চোখের দিকে সরাসরি তাকালো। শান্ত কিন্তু দীর্ঘস্বরে বলল, আমি দুই দিকেই সামলাতে পারি, সে চিন্তা তোকে করতে হবে না। আর শোন, ওকে ওই মেয়ে না বলে তেজস্বী বলে ডাকবি। ইভান একটু শব্দ করে হাসল, তারপর বলল, তুই যে নিজের আসল পরিচয় লুকিয়ে এসব করছিস, এক মুহূর্ত ভেবে দেখেছিস? ধরলাম তেজস্বী তোর প্রস্তাবে রাজি হলো, কিন্তু যখন জানতে পারবে তুই মিথ্যার আশ্রয় নিয়ে ওর সাথে সম্পর্ক করেছিস, তখন পরিস্থিতি সামলাবি কি করে? আর্যর হাত দুটো হঠাৎই থমকে গেল। সে ইভানের দিকে আর তাকালো না। চুলাটা কমিয়ে নিচু গলায় বলল, তাছাড়া আর উপায় কি বল? এই যে প্রতিদিন তেজস্বীর সঙ্গ পাচ্ছি, এটাই তো আমার কাছে অনেক। আমি যদি নিজের আসল পরিচয় আর ব্যক্তিত্ব নিয়ে ওর সামনে যেতাম, তবে ও হয়তো আমার সাথে কথাও বলতো না। ইভান আর কিছু বলতে পারল না, কেবল নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। সত্যি, ভালোবাসা মানুষকে দিয়ে কি অদ্ভুত সব কাজই না করিয়ে নেয়। তেজস্বী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে নিজের চুল আঁচড়াচ্ছে। আয়নায় প্রতিফলিত নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে হয়তো নিজের ভবিষ্যতই হাঁটতে বেড়াচ্ছিল। ঠিক তখনই তার মোবাইল ফোনটি কর্কশ শব্দে বেজে উঠল। চিরুনিটা পাশে রেখে ফোন হাতে নিয়ে দেখল একটি অচেনা নাম্বার। তেজস্বী কল রিসিভ করলো ঠিকই, কিন্তু ওপাশ থেকে কেউ কিছু না বলা পর্যন্ত নিজে মন থাকাই শ্রেয় মনে করল। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা ভেঙে ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো তেজস্বী। কণ্ঠস্বরটা কানে পৌঁছাতেই তেজস্বীর বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। এই স্বর
এক সময় তার অস্তিত্বের সাথে মিশেছিল। এই কণ্ঠের মায়াতেই সে একদিন নিজের সবটুকু উজাড় করে ভালোবেসেছিল। লোকটা আর কেউ নয়, তার স্বামী সৈকত। তেজস্বী পরক্ষণেই নিজেকে সামলে নিল। হৃদয়ের দুর্বলতাকে ঝেড়ে ফেলে সে নিজের কণ্ঠস্বরকে ইস্পাতের মতো শক্ত করে বলল, কী ব্যাপার, হঠাৎ কেন ফোন করেছো? সৈকত নিজের কণ্ঠে একরাশ কৃত্রিম করুণা মিশিয়ে বলল, কেমন আছো তুমি? তেজস্বী এবার তেজস্বিনীর হাসি আসলো। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল তীব্র ঘৃণা। সে স্পষ্ট স্বরে জবাব দিল, আমি সবসময় ভালোই থাকি। কেউ চাইলেও আমাকে খারাপ বা কষ্টে রাখতে পারবে না। সেই শক্তি কারণেই সৈকত অনুনয় করে বলল, প্লিজ তেজস্বী, এইভাবে কথা বলো না। আমি একদম ভালো নেই, ফিরে এসো তুমি। তেজস্বী এবার শব্দ করে বিদ্রূপের হাসি আসলো। তার প্রতিটি শব্দ তীরের মতো সৈকতের দিকে ধেয়ে গেল। তোমার তো ভালো করেই জানার কথা, আমি যে জায়গা থেকে একবার প্রস্থান করি সেখানে ফিরে তাকাইয়ে দেখার রুচিও আমার নেই। সে জায়গাটা যদি হীরা দিয়েও মোড়ানো থাকে তবুও না, সেখানে তুমি তো সামান্য একটা মরিচা ধরা লোহা মাত্র। এমন সরাসরি অপমানেও সৈকত দমে গেল না। সে আবারও কাছুমাছু হয়ে বলল, তেজস্বী, আজ বিকেলে ডিভোর্স লেটারটা এসেছে, আমি এখনও সাইন করিনি। প্লিজ তেজস্বী, এমনটা করো না। আমরা চাইলে আবারও সব ঠিক করে নিতে পারি। আমার একটা ভুল হয়ে গিয়েছিল, আমি তখন বুঝতে পারিনি। তেজস্বীর কণ্ঠ এবার তীক্ষ্ণ হয়ে উঠল, যেন প্রতিটি শব্দে চাবুকের আঘাত। সে কর্কশ্বরে বাধা দিয়ে বলল, থামো, যেটাকে তুমি ভুল বলছো সেটা আসলে পরকীয়া। এটা কোনো অনিচ্ছাকৃত ভুল নয় সৈকত, এটা সজ্ঞানে করা চরম এক বিশ্বাসঘাতকতা। একে বলে ঠকানো। ওপাশ থেকে সৈকত নিস্তব্ধ হয়ে গেল। তেজস্বী আবারও বজ্রকণ্ঠে বলল, খবরদার, আমাকে আর কোনোদিন কল করবে না। আর মাত্র কয়েকটা দিন, তারপর আইনগতভাবেও আমরা একে অপরের জন্য পর হয়ে যাব। আমার মনের মণিকোঠায় তোমার জন্য এক বিন্দু জায়গাও এখন অবশিষ্ট নেই। বলেই তেজস্বী কলটা কেটে দিল। হাতের মোবাইলটা সজোরে বিছানায় ছুঁড়ে মারল সে। এক অদ্ভুত রাগ তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এই রাগ কি সৈকতের ওপর নাকি নিজের অতীতের ওপর তা সে নিজেও বুঝতে পারছে না। তার দু চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে, অথচ বুকের কোথাও যেন এক বিশাল শূন্যতা হাহাকার করে উঠছে। পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুম। লম্বা টেবিল জুড়ে থরে থরে সাজানো দাগি অপরাধীদের ফাইল। টেবিলের দুপাশে সারিবদ্ধভাবে বসে আছেন পুলিশের উচ্চ পদস্থ চৌকস সব অফিসাররা। রুমের ভেতর এক থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে, যেন যে কোনো মুহূর্তে এক প্রচণ্ড ঝড় আছড়ে পড়বে। টেবিলের প্রধান আসনে বসে আছেন ডিআইজি মারুফ ইকবাল। তার ফর্সা কপালে চিন্তার গভীর ভাঁজ, চোখের দৃষ্টিতে কঠিন কাঠিন্য। দীর্ঘক্ষণ চুপ থাকার পর সেই নিস্তব্ধতা ভেঙে তিনি গর্জে উঠলেন, কি করছেন আপনারা? আজ প্রায় 2 বছর হতে চলল, অথচ আপনারা একজন অপরাধীকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারছেন না। সাধারণ মানুষের অবস্থার কথা বাদই দিলাম, খোদ গণমাধ্যম এখন পুলিশ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আপনারা কি বুঝতে পারছেন জনমানসে পুলিশের ভাবমূর্তি কতটা তলানিতে গিয়ে ঠকেছে? উপস্থিত অফিসারদের মাঝে অপরাধবোধের এক ভারী স্তব্ধতা নেমে এলো। সবাই মাথা নিচু করে বসেই রইলেন। নীরবতা ভেঙে এক যুবক অফিসার বিনয়ের সাথে বললেন, স্যার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু অপরাধী এতটাই দৌড়ত যে প্রতিবারই সে কোনো না কোনো ফাঁক দিয়ে আমাদের জাল কেটে বেরিয়ে যাচ্ছে। ডিআইজি মারুফ ইকবাল তীক্ষ্ণ দৃষ্টিতে যুবক অফিসারের দিকে তাকালেন। কণ্ঠস্বরে একরাশ হতাশা মিশিয়ে বললেন, রেদওয়ান,
তোমার থেকে অন্তত আমি এই অজুহাত আশা করিনি। তুমি এই বাহিনীর অন্যতম সাহসী এবং মেধাবী অফিসার। তুমি যদি কোনো কুল কিনারা করতে না পারো, তবে তো এই শহরের প্রভাবশালী ব্যবসায়ীরা একে একে ওই ঘাতকদের হাতে প্রাণ হারাবে। আমাদের হাত পাকে এতটাই বাধা। অফিসার রেদওয়ান কবির এবার সোজা হয়ে বসলেন। তার চোখে এক নতুন সংকল্পের আভা। তিনি ধীরস্থির কণ্ঠে বললেন, স্যার, অন্ধকারে আমরা কিছুটা আলোর রেখা দেখতে পেয়েছি। আমি গত কয়েক মাসের তদন্তের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রেদওয়ান রিমোটের বোতাম চেপে বড় মনিটরে একটি ছবি প্রদর্শন করলেন। স্ক্রিনে ভেসে উঠল এক বিভীষিকাময় মুখাবয়ব। লোকটির গায়ের রং অস্বাভাবিক ফর্সা, কিন্তু তার চেয়েও বেশি বিচিত্র তার চোখ দুটি। একটি সাধারণ মানুষের মতো গভীর কালো, অন্যটি সোলাটে বাদামি। এক পলক দেখলেই মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। রেদওয়ান গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, এই লোকটির বর্তমান নাম অ্যাডভারব চার্লস। আন্ডারগ্রাউন্ড জগতের এক ক্রাশ জন্ম এই বাংলাদেশেই। তখন এর নাম ছিল সাদা কুদ্দুস। ছোটবেলায় পাড়া মহল্লায় ছিটকে চাঁদাবাজি আর মারামারি দিয়ে অপরাধ জগতে হাতে খড়ি। কিন্তু ইংল্যান্ডের পাড়ি জমানোর পর সে আমূল বদলে যায়। নিজের পরিচয় মুছে ফেলে ধারণ করে এই নতুন নাম। আমাদের কাছে শক্ত তথ্য আছে। ইদানিং শহরে যেমন নামি দামি ব্যবসায়ীর লাশ পাওয়া যাচ্ছে, তার নেপথ্যে রয়েছে এই চার্লস। সে প্রথমে মুক্তিপণ আদায় করে, তারপর অত্যন্ত নৃশংসভাবে শিকদারকে হত্যা করে প্রমাণ মুছে ফেলে। ডিআইজি মারুফ ইকবাল খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন। তার অভিজ্ঞ মন কিছু একটা হাতড়ে ফিরছে। তিনি বললেন, হঠাৎ একজন ছিটকে অপরাধী থেকে এমন দুর্ধর্ষ আন্তর্জাতিক মাফিয়া হয়ে ওঠা কি একজনের পক্ষে সম্ভব? এর পিছনে কি কোনো বড় শক্তি কাজ করছে না? রেদওয়ান মাথা নাড়িয়ে সায় দিলেন, ঠিক তাই স্যার। আমারও ধারণা চার্লস আসলে একটি বড় চেইন অফ কমান্ডের একটা অংশ মাত্র। তার মাথার উপর এমন কেউ আছে যার হাত অনেক লম্বা। তবে আমার পরিকল্পনা হলো আগে এই চার্লসকে কবজা করা, ওকে রিমান্ডে নিয়ে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করতে পারলে সে অদৃষ্ট মাস্টার মাইন্ড এর মুখোশ উন্মোচন করা সম্ভব হবে। ডিআইজি মারুফ ইকবাল কিছুক্ষণ গম্ভীর হয়ে চিন্তা করলেন, তারপর চূড়ান্ত আদেশের স্বরে বললেন, বেশ, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি রেদওয়ান। মনে রেখো, এবারও যদি ব্যর্থ হও, তবে তোমাকে এই কেস থেকে সরিয়ে নিতে আমি বাধ্য হব। দেশের নিরাপত্তা নিয়ে আমি আর কোনো জুয়া খেলতে রাজি নই। রেদওয়ান কবির ধীর কণ্ঠে জবাব দিলেন, স্যার, বিশ্বাস রাখুন, এবার সে আমাদের পাতা জালে ধরা পড়বে। সৈকত অফিসে যাওয়ার জন্য তড়িঘড়ি করে তৈরি হচ্ছে। আজ নির্ঘাত দেরি হবে ভেবে নিজের ওপরই তার রাগ লাগছে। পরনে দামি আর টাই। আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়িটা পড়তে পড়তে অভ্যাসবশত সে ডাক দিল, তেজস্বী, খাবারটা নিয়ে এসো তো প্লিজ। কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার পরক্ষণেই সৈকতের বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। মুহূর্তেই মনে পড়ল তেজস্বী এ বাড়িতে নেই। এই শূন্যতা হঠাৎ তার মনটাকে বিষিয়ে তুলল। ওইদিকে সৈকতের ডাক শুনে শিলা খাবার নিয়ে ঘরে ঢুকলো। সৈকত কিছুটা সংকুচিত হয়ে শিলার দিকে তাকালো। মনে মনে ভাবলো, শিলা কি নামটা শুনে ফেলেছে? শিলা খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে পাকা হাসলো। তীব্র বিদ্রূপের সুরে বলল, কি হাস্যকর সৈকত, তুমি ভালোবেসে আমাকে বিয়ে করলে, অথচ এখনও প্রথম স্ত্রীকে ভুলতে পারলে না। সৈকত কিছুটা থতমত খেলো। নিজের অপরাধবোধ ডাকতে না পেরে সে সরাসরি স্বীকারোক্তি দিল, তেজস্বী ভোলার মতো মেয়ে নয় শিলা, যে এক নিমেষে ওকে মন থেকে মুছে ফেলবো।
শিলা স্তব্ধ হয়ে নিজের স্বামীর দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, মানুষটা কতটা নীচ আর অদ্ভুত প্রকৃতির হলে পরকীয়া করে দ্বিতীয় বিয়ে করার পরও প্রথম স্ত্রীর মোহ থেকে বেরিয়ে আসতে পারে না। শৌকতের এই দ্বিচারিতা শিলার কাছে বিষের মতো মনে হলো। ভেতরের অস্থিরতা সহ্য করতে না পেরে সৈকত আর খাবারের দিকে হাত বাড়ালো না। না খেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল সে। আদালত থেকে বারবার তাগিদ আসছিল ডিভোর্স পেপারে সই করার জন্য। শৌকত মনে মনে তেজস্বীকে হারাতে না চাইলেও পরিস্থিতির চাপে আর কোনো পথ খোলা ছিল না। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও সে বিচ্ছেদের কাগজে কলম চালাতে বাধ্য হলো সে। সন্ধ্যের অন্ধকার ঘনীভূত হয়েছে। বেশ কিছুক্ষণ আগে সিংহ গ্রুপ এর প্রধান কার্যালয়ে আজ এক জমকালো পার্টির আয়োজন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় তেজস্বীর নামও রয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে শেষবার নিজেকে পরখ করে নিল সে। পরনে আরজোর দেওয়া সেই টকটকে লাল রঙের শাড়ি। যদিও লাল রঙটা তেজস্বীর খুব একটা পছন্দ নয়, তবু উপহারদাতার সম্মানে আজ এই শাড়িটি সে পরেছে। পায়ে হাই হিল আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, সব মিলে এক অন্যরকম আভিজাত্য ফুটে উঠেছে তার চোখে মুখে। বাসা থেকে বের হতেই দেখা হলো ইকরার সাথে। সেও শাড়ি পরে আজ বেশ সেজেছে। তেজস্বী নিজ থেকে ইকরাকে এই পার্টিতে আসার জন্য অনুরোধ করেছিল। অফিসের মূল ফটকে পৌঁছাতেই চোখে পড়ল এক আইলাহি কাণ্ড। আলোকসজ্জা আর সাজসজ্জার পুরো এলাকা উৎসব মুখের হয়ে উঠেছে। ভেতরে প্রবেশ করতেই চোখ ধাঁধানো রঙিন বাতির খেলা। ইকরা আর তেজস্বী নির্দিষ্ট একটি টেবিলে গিয়ে বসল। তেজস্বী চারদিকে একবার চোখ বুলিয়ে নিল, কিন্তু কোথাও আর্যর দেখা মিলল না। দীর্ঘক্ষণ শাড়ি পরে থাকায় সে কিছুটা অস্তিত্ব বোধ করছিল। নিজেকে একটু গুছিয়ে নিতে ইকরাকে বলল, তুই এখানে বস, আমি ওয়াশরুম থেকে আসছি। ইকরা একা বসে রইল। এই ধরনের চাকচিক্যময় পরিবেশ তার খুব একটা ভালো লাগে না। কেবল তেজস্বীর অনুরোধ ফেলতে না পেরেই আসা। তেজস্বী টেবিল ছেড়ে উঠে একটু বাইরের করিডোরের দিকে যেতে হঠাৎই তার মুখোমুখি হলো আর্য। তেজস্বীকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আর্য বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল। লাল শাড়িতে তেজস্বীকে এক অপূর্ণ মায়াবী প্রতিমার মতো লাগছে। সে কাছে আসতে আর্য নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে বলে উঠল, হাই আল্লাহ, মাশাআল্লাহ, এত রূপ নিয়ে একা হাসছেন কেন? আমার তো ভয় হচ্ছে আপনার রূপের আগুনে না চারপাশ পুড়িয়ে ছাই হয়ে যায়। তেজস্বী ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে জবাব দিল, রূপের আগুনে পুড়বে কিনা জানা নেই, তবে তেজের আগুনে যে সব কিছু ভস্ম হবে তা নিশ্চিত। আর্য আবারও শব্দ করে হেসে উঠল। সে নিজেও বুঝে পায় না কেন এই মেয়েটার সামনে এলে তার মুখে এত হাসি ফোটে। তবে এটা নিশ্চিত যে তেজস্বীর মাঝে অন্য এক জাদু আছে। তা না হলে আর্যর মতো গম্ভীর মানুষের ঠোঁটে এমন অবলীলায় হাসির ঝর্ণা বয়ে যেতে না। তেজস্বী পাশ কাটিয়ে চলে যেতে চাইলে পিছন থেকে আর্যর গম্ভীর কিন্তু আর্দ্র কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে বিয়ে করবেন তেজস্বিনী? তেজস্বীর পা থমকে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বিস্ময় নিয়ে পেছনে তাকাতেই দেখল আর্য পকেটে হাত ঢুকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তেজস্বী ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো। বাহ, বেশ তো, একদম শুরুতেই বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। আর্য শান্ত গলায় বলল, আসলে আমার কাছে তথাকথিত প্রেমের কোনো মূল্য নেই। প্রেমের প্রকৃতি জন্ম হয় বিবাহের পবিত্র বন্ধনের পর। তেজস্বী আবারও বাঁকা হাসল। আমার তো মনে হয় পৃথিবীতে প্রেম বলতে আসলে কিছুই নেই, সেটা বিয়ের আগে হোক বা পরে। আর বিয়ের আগে ঠকালে তো সহ্য করা যায়, কিন্তু বিয়ের পর ঠকলেই সর্বনাশ। তেজস্বী আবারও চলে যেতে উদ্যত হলে আর্য তার হাতে এক মুহূর্তের জন্য নরম স্পর্শ রেখে
সকাতরে বলল, কখনো কি আপনি ঠকিছেন? তেজস্বী এবার শব্দ করে বিদ্রূপের হাসি আসলো। তেজস্বী কখনো ঠকে না মিস্টার আর্য। তাহলে আমাকে বিয়ে করতে সমস্যাটা কোথায়? তেজশ্রী এবার নিজের চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে আর্যর চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আজ আপনি আমাকে বিয়ের কথা বলছেন ঠিকই, কিন্তু আমার অতীত জানলে এই প্রস্তাব দেওয়ার জন্য নিজেই লজ্জিত হবেন। আর্য অবাক হয়ে প্রশ্ন করল, তার মানে আমার শরীরে কলঙ্ক আছে মিস্টার আর্য? তেজস্বীর স্বরে ছিল এক অদ্ভুত কাঠিন্য। আর্য মুহূর্তের দেরি না করে জবাব দিল, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনাকে যদি আমি মন থেকে গ্রহণ করতে পারি, তবে আপনার অতীতকেও আমি সান্দে গ্রহণ করতে পারবো। তেজস্বী কিছু একটা বলতে চেয়েও থেমে গেল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসার টোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে তেজস্বীর মুখ বয়ব পাল্টে গেল। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াহুড়ো করে পার্টি থেকে বেরিয়ে গেল। আর্য বিরম হয়ে তার প্রস্থানের পথের দিকে তাকিয়ে রইল। বাইরে বের হয়ে তেজস্বী সেই নাম্বারটিতে কল করলো। ওপাশ থেকে কেউ একজন অনর্গল কিছু বলে যাচ্ছে, আর তেজস্বীর কপাল উত্তেজনায় কুঁচকে শক্ত হয়ে আসছে। কলটা কাটার পর তার ঠোঁটের করে একরাশ পৈশাচিক হাসি ফুটে উঠল। তেজস্বী ইকরাকে দ্রুত একটা মেসেজ পাঠালো, তুই বাসায় চলে যা, আমিও নিজের কাজে বেরিয়ে যাচ্ছি। ইকরা মেসেজটা পেয়ে ভীষণ অবাক হলো, কিন্তু তেজস্বীর কথার অবাধ্য হওয়ার সাহস তার নেই। অগত্যা সেও পার্টি ছেড়ে বাড়ির পথ ধরল। ইকরা মোবাইলে তেজস্বীর মেসেজের রিপ্লাই দিতে দিতে পার্টি থেকে বের হওয়ার জন্য হাঁটা দিল। ফোনের স্ক্রিনে মনোযোগ থাকায় সে খেয়ালই করেনি সামনে কে আছে। ফলাফল স্বরূপ সজোরে কারোর সাথে ধাক্কা খেল সে। ধাক্কার চোটে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে উল্টে পড়ে যেতে নিতেই ইকরা আতঙ্কে চোখ জোড়া খিসে বন্ধ করে ফেলল। অবচেতন মনে ভাবল এই বুঝে পড়ে গিয়ে সামনের দাঁতগুলো হারালো। কিন্তু বেশ কিছুক্ষণ পার হওয়ার পরও মাটির শক্ত স্পর্শ না পেয়ে ইকরা অবাক হয়ে চোখ করল। তাকাতেই তার বিস্ময়ের সীমা রইল না। এক ফর্সা সুদর্শন যুবক তার কোমর জড়িয়ে ধরে তাকে পতন থেকে রক্ষা করেছে। যুবকটি আর কেউ নয়, ইভান হায়দার। ইভান এক দৃষ্টিতে ইকরার চোখের দিকে তাকিয়ে আছে। এই ভিড়ের মাঝে তারা দুজন এক মুহূর্তে থমকে গেছে। ইকরা অস্বস্তি বোধ করে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল এবং মিকে রাগ দেখিয়ে বলল, এভাবে হনুমানের মতো ধরে রাখিছেন কেন? ছাড়ুন আমাকে। ইভান শান্ত গলায় কিন্তু কিছুটা কৌতুক মেশানো স্বরে বলল, এভাবে কর্কশ ভাষায় কথা বলছেন কেন? আপনার উপকার করলাম, একটা থ্যাংক ইউ বদলে উল্টো ধমক দিচ্ছেন। ইকরা দমে যাওয়ার পাত্রী নয়। সে একই স্বরে বলে উঠল, আপনাদের ছেলেদের এসব উপকারের মানে আমার ভালোই জানা আছে। ইকরার কথা শেষ হতে দেরি, কিন্তু ইভানের কোমর ছেড়ে দিতে দেরি হলো না। কোনো আগাম সতর্ক ছাড়াই ইভান হাত সরিয়ে নিতে ইকরা সোজা গিয়ে আছাড় খেলো ফ্লোরে। করে এক আর্তনাদ চিৎকার দিয়ে উঠল সে। হন্তদন্ত হয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে ইকরা রাগে আঙুল উঁচিয়ে বলল, কতটা বড় জাউরা রে ভাই, এভাবে কেউ ছেড়ে দেয়? ইভান খুব নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ নাচালো। কি অদ্ভুত কথা, একবার বলছেন ছাড়তে, আবার বলছেন কেন ছাড়লাম। আপনি আগে ঠিক করেন কোনটা করব। যদি বলেন ধরতে, তবে না হয় আবারও ধরি। ইকরা রাগে অগ্নিশর্মা হয়ে চোখ রাঙিয়ে তাকিয়ে রইল। তারপর হনহন করে চলে যেতে যেতে হুমকি দিয়ে গেল, এখন আমার হাতে সময় নেই, তা না হলে বুঝিয়ে দিতাম আমি কি চিজ। ইকরার চলে যাওয়ার পথে দিকে তাকিয়ে ইভান চিৎকার করে বলে উঠল, এই যে মেয়ে, নামটা অন্তত বলে যান, তা না হলে আপনাকে ফ্লোরে খুঁজে পাবো কোথায়? ইকরা কোনো উত্তর না দিয়ে মুখ বাঁকিয়ে ভিড়ের মাঝে হারিয়ে গেল। ইভান নিজের মাথা হাত বুলাতে বুলাতে আপন মনে এক সেকেন্ডে হাসলো। চারপাশে এক থমথমে নিস্তব্ধতা। জনমানবহীন এই নির্জনতার মাঝখানে পড়ে আছে একটি জীর্ণ টেবিল। তার দুই পাশে দাঁড়িয়ে আছে একদল যুবক। তাদের রক্ষ চেহারা আর হিংস্র চোখের চাউনি বলে দিচ্ছে এরা সমাজের অন্ধকার জগতের বাসিন্দা।
টেবিলের একপাশে দাঁড়িয়ে থাকা লোকটি তার হাতের রিভলভারটা দিয়ে কপাল চুলকালো। চোখে মুখে চরম বিরক্তি নিয়ে সে কর্কশ স্বরে বলল, শালারা, মাল দেখা, হাতে একদম টাইম নেই। টেবিলের উল্টো পাশে থাকা লোকটি তার সঙ্গীকে ইশারা করলো। সেই ইশারা পাওয়ার মাত্র একটি ব্যাগ খুলে একে একে বের করে আনা হলো অত্যাধুনিক রিভলভার আর বেশ কিছু ড্রাগসের প্যাকেট। কিছুটা খুব খতিয়ে পরীক্ষা করে নিয়ে লোকরা সন্তুষ্টির স্বরে বলল, সব কিছু ঠিকঠাকই আছে। ঠিক তখনই তাদের মধ্যে একজনের মোবাইল ফোনটি বেজে উঠল। লোকটা কল ধরতেই ওপাশ থেকে এক আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে এলো, বসকে যেন তুলে নিয়ে গেছে। সংবাদটি শুনে লোকটার হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার দশা হলো। সে আর্তস্বরে চিৎকার করে উঠল, বসকে তুলে নিয়ে গেছে মানে? আজই তো তিনি শ্রীলঙ্কা থেকে ফিরলেন। খবরটা বাইরের লোক জানলো কিভাবে? জানি না ভাই, কিছুই বুঝতে পারছে না। ওপাশ থেকে হাহাকার শোনা গেল। লোকটি দুশ্চিন্তায় নীল হয়ে ফোনটা কেটে দিল। যেখানে তাদের বসের নিরাপত্তায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, সেখানে তাদের মতো চুনোপুটিদের ভাগ্যে কী আছে তা ভেবেই সবার নাওয়া খাওয়া যেন হারাম হয়ে গেল। উপস্থিত সবার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে এলো। একটি পুরনো জীর্ণ কাঠের চেয়ারে হাত পা শক্ত করে বাঁধা অবস্থায় পড়ে আছেন সুলতান। আজই শ্রীলঙ্কা থেকে দেশে পা রাখা এই যুবকটির বয়স মাত্র 30। সে আর কেউ নয়, দূরদর্শন মাফিয়া সাদা কুদ্দুসের একমাত্র ছেলে। সুলতান পাগলের মতো ছটফট করছে শিকল আর দড়ির বাঁধন থেকে মুক্তি পেতে, কিন্তু তার প্রতিটি প্রচেষ্টা বিফলে যাচ্ছে। রাগে আর আতঙ্কে সে অবিরাম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে চিৎকার করছে। পুরো ঘরটা খুঁটি খুঁটি অন্ধকারে নিমজ্জিত। কোথায় তাকে আটকে রাখা হয়েছে তা বোঝার কোনো উপায় নেই। কেবল মাঝে মধ্যে বাইরে থেকে বুনো পাখিদের কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে। সুলতানের কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা তার খুব চেনা, কিন্তু স্মৃতির ধুলো ঝেড়ে কোনোভাবে সে নির্দিষ্ট স্থানটি মনে করতে পারছে না। হঠাৎ নীরবতা ছেড়ে কাঠের দরজাটা কর্কশ শব্দে খুলে গেল। সুলতান আবারও গর্জে উঠল, হে বাস স্ট্যান্ড, সাহস থাকলে সামনে আয়। জানিস আমার বাবাকে? তিনি যদি একবার জানতে পারে যে আমাকে এখানে আটকে রাখা হয়েছে, তবে তোদের পুরো গোষ্ঠীকে মাটির তলায় পুঁতে ফেলবেন। অন্ধকার ছিঁড়ে বুট জুতার খটখট শব্দ তুলে ঘরে প্রবেশ করলো লেদার জ্যাকেট পরে এক আগন্তুক। সুলতানের চোখ দুটো কপালে উঠে নেয়। আগন্তুকের মাথায় টুপি এবং মুখে কালো মাস্ক পরা। সুলতান আবারও চিৎকার করে বলল, মুখোশের আড়ালে কেন লুকিয়ে আছিস? সাহস থাকলে সামনে এসে মুখোশ খোল। আগন্তুক কোনো কথা না বলে নির্লিপ্তভাবে সুলতানের সামনে একটি চেয়ার টেনে আয়েশ করে পায়ের ওপর পা তুলে বসল। সুলতান লোকটিকে আপাদমস্তক পরখ করতে লাগলো। তার নামে প্রায় অর্ধশত ধর্ষণের মামলা আছে, কিন্তু আমাদের দেশের আইন হলো সে আইন যে আইনে টাকা দিয়ে সব কিছু বন্ধ করা দেওয়া যায়। নারীর শরীর চেনার এক পৈশাচিক সহজজাত প্রবৃত্ত তার রক্তে মিশে আছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আগন্তুককে লক্ষ্য করে কুৎসিত হাসি এসে বলল, এই তুই ছেলে না মেয়ে রে? আমার পুরুষত্ব জানান দিচ্ছে। মুখোশের আড়ালে আসলে তুই একটা মেয়ে। সুলতানের কথা শেষ হতেই নিস্তব্ধ ঘরটিতে এক ঝলক হাসির শব্দ প্রতিধ্বনিত হলো। স্পষ্ট মেয়েলি কণ্ঠের সেই হাসি সামনে থাকা আগন্তুক ধীর হস্তে নিজের মাথার টুপিটা খুলে ফেলল। সাথে সাথে এক রেশমি চুল তার পিঠ বেয়ে ছড়িয়ে পড়ল। সুলতানের চোখে মুখে এতক্ষণ যে আতঙ্কের ছাপ ছিল, আগন্তুক যে একজন নারী তা নিশ্চিত হতে সেখানে পৌঁছাচ্ছে লালসা দানা বেঁধে উঠল। সে দাঁত বের করে বলল, তুই একটা মেয়ে হয়ে আমাকে এভাবে আটকে রাখার সাহস পাস কোথায়? কে তুই? হঠাৎ পুরো নিস্তব্ধ ঘর কাঁপিয়ে সামনে থাকা মেয়েটি বজ্রকণ্ঠে উত্তর দিল, তেজস্বী। নামটি উচ্চারণ করার সময় তেজস্বীর কণ্ঠস্বর এতটাই গম্ভীর আর ভারী শোনালো যে
অবচেতনভাবে সুলতানের শরীরের লোম খাড়া হয়ে গেল। এক অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। তবুও সুলতান নিজেকে সামলে নিয়ে বিশ্রীভাবে হেসে বলল, ওগো রূপসী, এভাবে কিডন্যাপ করে আনার কি দরকার ছিল? আগে জানলে তোমার মায়াবী মুখটা দেখার জন্য আমি একাই তোমার কাছে চলে আসতাম। তেজস্বীর ঠোঁটের কোণে এক সিলতে শীতল হাসি ফুটে উঠল। সে ঘৃণা ভরা বলল, বাবা, দেখছি মরার জন্য তোর খুব তাড়া লেগেছে। সুলতান এবার আরও অসভ্য হয়ে উঠল। সে বাঁকা হেসে বলল, আমার পুরুষত্ব প্রায় ২৬ ঘন্টা ধরে কোনো নারীর ছোঁয়া পায়নি। যাক, ভালোই হলো, শিয়ালের গর্তে মুরগি নিজে এসে ধরা দিল। এবার বেবি হাত দুটো খুলে দাও। সুলতানের কথা শেষ হওয়ার আগেই তেজস্বীর দু চোখে ক্রোধে আগুনের গোলার মতো জ্বলে উঠল। সে চেয়ারে বসা অবস্থাতেই বিদ্যুৎ গতিতে নিজের পা চালিয়ে সুলতানের স্পর্শকাতর স্থানে সজোরে এক লাথি বসিয়ে দিল। সুলতান হাত পা বাঁধা অবস্থায় চেয়ার সহ ছিটকে গিয়ে ঘরের দেওয়ালে সজোরে আছাড় খেল। সুলতান মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার প্রতিটি নিঃশ্বাস যেন আটকে আসছে। তেজশ্রী ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার অবয়ব এখন এক সংহারী রূপ ধারণ করেছে। সে সুলতানের দিকে ঝুঁকে এসে শীতল কণ্ঠে বলল, নারীদের যারা দুর্বল মনে করে, আসলে তারাই পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ। তাদের মতো জানোয়ারদের জানা নেই নারী প্রয়োজনে কতটা কঠিন রূপ ধারণ করতে পারে। গল্প তেজশ্রী। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন। ধন্যবাদ।